আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। জুমাবারের খুতবাহ সবাইকে স্বাগতম। কিছুক্ষণ আগে ভূমিকম্প হলো সারা বাংলাদেশে, মনে হয় একযোগে একটু করে দেখলাম, কিন্তু ভূমিকম্পটা চট্টগ্রামে অনুভূত হলাম। আল্লাহ সবাইকে হেফাজত করুন, কারণ বাংলাদেশে ভয়াবহ কোনো বিপর্যয় ঘটলে এখানে একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া আর কোনো কিছুর উপর মোটেই নির্ভর করা যাবে না। যে প্রস্তুতি কতটুকু, উদ্ধার তৎপরতা কতটুকু, কি বা ক্ষয়ক্ষতি হবে না হবে, সেটা একদম চিন্তা করা নেহায়েত নির্বুদ্ধিতার পরিচয়। যার যার অবস্থান থেকে তৎক্ষণাৎ সচেতন হয়ে তৎক্ষণাৎ যতটুকু মাইন্ডের মধ্যে বা ওই মুহূর্তে মস্তিষ্ক কাজ করে, ঠিক ওই মুহূর্তে নিজেকে একটু সেফ গ্রাউন্ডে নিয়ে যাওয়া, বিশেষ করে মহিলা এবং বাচ্চাদেরকে একটু সুরক্ষা দেওয়া। আর ভূমিকম্প হলে সাথে সাথে যদি কোনো দালান হয় তাহলে দালানের যেসব পিলার আছে পিলারের পাশ ঘেঁষে দাঁড়ানো, কিংবা শক্ত মজবুত কোনো টেবিল বা চৌকি থাকলে তার নিচে একটু করে আশ্রয় নেওয়া। এইটুকু করা ছাড়া আর কোনো কিছু নাই। একতলা বা ছোটোখাটো স্থাপনা হলে দৌড়ে খালি জায়গায় চলে যাওয়া, এগুলোই হচ্ছে যে আপাতত। আর বাকিগুলো চিন্তা করা হচ্ছে যে বাংলাদেশের মতো অবস্থানে থেকে এগুলো শুধু শুধু বাড়িয়ে বলে এগুলো কখনোই সম্ভব না। আল্লাহ একমাত্র উত্তম ভরসা। আজকে জুমাবারের খুতবা ইমাম সাহেবকে বা বাংলাদেশের মানুষকে, রাজনীতিবিদরা তো ভালোই বোঝায় যে ধর্ম আর রাজনীতি একসাথে করে ফেলা ঠিক না। ধর্মকে ধর্মের পথে, রাজনীতিকে রাজনীতির পথে চলতে দেওয়া উচিত। এখন ইমাম সাহেব তো মসজিদের মিম্বরে কিছুক্ষণ পরে দাঁড়িয়ে যাবে, তাই না? ওনার জন্য একটা বড় আসন আছে ওখানে। কিছু কিছু আসন একদম ইট সুরকি দিয়ে সিমেন্ট দিয়ে ফিক্স করে দেওয়া, আর কিছু কিছু এখন গাছ দিয়ে খুব নকশা করে আসন বানানো হয়। এরকম আসন বঙ্গভবনে প্রেসিডেন্টও বসে না, সেভাবে মসজিদে একটি আসন দেওয়া হয় ওই ইমাম সাহেবের জন্য। ওখানে উনি বসেন, দাঁড়ান, খুতবা দেন। সাথে একটা লাঠিও দেওয়া হয়, বড় একটা বিশাল লাঠি, যেটা দিয়ে কয়েকশো মানুষের সাথে যুদ্ধ করা যাবে যদি ইমাম সাহেব একটু হেলদি হয় আর কি। সব কিছু সরঞ্জাম ওনাকে দেয়া হয়েছে। এখন কথা হচ্ছে উনি মিম্বর থেকে কথাটা কি বলতেছে, রাজনীতিটা উনি করতেছে কিনা। রাজনীতির ময়দান থেকে বলা হচ্ছে ধর্ম আর রাজনীতি চলবে না, কিন্তু ইমাম সাহেব যদি মিম্বরে দাঁড়িয়ে রাজনীতি শুরু করে, কিছু তো করার নেই। ওই ইমাম সাহেব চলে গেলে পরবর্তী উনার যে অনুজ আসবে, উনিও সেম কথা বলবে, উনিও চলে যাবে। তো এইভাবে যাক, যেতে থাক। মসজিদের মধ্যে গিয়ে দেখি মিম্বরের মধ্যে কে দাঁড়িয়ে কথা বলে। তো ইমাম সাহেবরা চাইলে মিম্বর থেকে দেশের প্রয়োজনে সঠিক রাজনীতিটা করে বাংলাদেশকে পরিবর্তন করে দিতে পারে। আজকের শুক্রবার থেকে আগামী শুক্রবারের মধ্যে বিরাট পরিবর্তন নিয়ে আসতে পারে। কিন্তু এই ইমাম সাহেবগুলো অধিকাংশই যোগ্য না। ওগুলো আসে বেতনের জন্য চাকরি করে, ওদেরকে নিয়োগ দেওয়া হয়, আসে দূর দূরান্ত থেকে, নামাজ পড়ায় চলে যায়, মোনাজাত করে, এই আর কি। যা হোক, মির্জা আব্বাসের আসনের মধ্যে এনসিপি একজন রিক্সাওয়ালাকে মনোনয়ন দিয়েছে, আলহামদুলিল্লাহ। বিএনপিকে ভালোবাসি, খালেদা জিয়াকে ভালোবাসি, তারেক রহমানও মজলুম একজন লোক, লন্ডনে বসে আছে দীর্ঘদিন, কোনো সমস্যা নাই। কিন্তু এই সরকার ওয়ার্ক করার পর থেকে বিশেষ করে বিএনপিকে নিয়ে দেশের বড় বড় সাংবাদিকরা, প্রতীতিযশা ব্যক্তিরা যার যার অবস্থান থেকে বিএনপিকে এত সতর্ক করার চেষ্টা করছে যে মির্জা আব্বাস, ফখরুল ইসলাম আলমগীর, রিজভী, রুমিন, ফজা পাগলা, এদের রাজনীতিটা বাংলাদেশের মানুষের সাথে বর্তমান সময়ে যাচ্ছে না। কিন্তু এরপরও বিএনপির চিরায়ত অভ্যাস, যেমন তারেক রহমান যখন তার মা ক্ষমতায় ছিল, তখন তারেক রহমানকে বিভিন্ন মিথ্যা বয়ান করে তাকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে, এবং বিএনপি থেকে সেটা যথাযথ প্রতিবাদ না আসার কারণে
এক পর্যায়ে তারা সফলও হয়েছে সেরকম, যারা এই প্রপাগান্ডাগুলো ছড়িয়েছে। যেমন একটা উদাহরণ বলি, তারেক রহমানকে বলা হয় যে সিএনজি ট্যাক্সি দুর্নীতি সে করেছে, কিন্তু তখনকার সময়ে একটা সিএনজির দাম ছিল মাত্র ৮০,০০০ টাকা। এখন সেই মেট্রো সিএনজির দাম নাকি ২০ লাখ ৩০ লাখ টাকা, যা শুনি আর কি। তাহলে এখন খাচ্ছে কে? বা তখন তারেক রহমানের সময় ৮০,০০০ টাকায় সেটা সম্ভব হয়েছিল কিভাবে? তো এখন কথা হচ্ছে, প্রতিবাদটা তারা ঠিকমতো করে না কেন জানেন? বিএনপি প্রতিবাদ করে না এজন্য, বিএনপি মনে করে বিএনপি জনগণের দল, ধানের শীষ একটা শক্তিশালী ব্র্যান্ড, এটা দেখে মানুষ ভোট দিয়ে দেবে। তো তাদের ওইসব নিয়ে অত মাথা ব্যথা নাই। ভোট যেন তেন হলে তারা ক্ষমতায় চলে যাবে, চলবে দেশ মোটামুটি তাদের মতো করে। তো এখন মির্জা আব্বাসের আসনে যে রিক্সাওয়ালাকে দাঁড় করাই দেওয়া হলো, এটা হচ্ছে যে এক ধরনের প্রতিবাদ, এবং আশা করি রিক্সাওয়ালা জিতে আসবে, কারণ বাংলাদেশের মানুষ বিএনপির এই রাজনীতি খাবে না। এটাই জুমাবারের খুতবাতে এগুলোই আসা উচিত। এই খুতবাগুলো যদি ইমাম সাহেব মসজিদ থেকে না দেয়, তো কিছুক্ষণ পর আপনি কি বলবেন দেশ থেকে? দেশের জন্য কি বলবেন আপনি? ইসলামকে ওই মেম্বরের মধ্যে দাঁড়িয়ে ৪-৫টা মানুষ নিয়ে যা কিছু বলবেন, ধর্মের বয়ান, সওয়াবের জন্য, কিয়ামতের জন্য, মানুষ জান্নাতে যাওয়ার জন্য, দোজখে না যাওয়ার জন্য, এসব বয়ান করে চলে যাবেন? তারপর বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? এই রাজনীতি আর চলবে না। রাজনীতিটা শুরু করেন মসজিদ থেকে, দেখবেন এই শুক্রবারে শুরু করলে আগামী শুক্রবারে সব সংশোধন হয়ে যাবে। আপনার মতো কয়েকজন চাকরির যাবে আর কি, কয়েকজন হয়তো আসা যাওয়া হবে আর কি, কিন্তু কে যাবে মিম্বরে? তো আর ওরা যেতে পারবে না। মির্জা আব্বাস তো গিয়ে আর খুতবা দিতে পারবে না। আচ্ছা, চট্টগ্রাম বন্দরকে আমরা, বন্দরের কয়েকটা টার্মিনালকে আমরা বিদেশিদের হাতে দিয়ে দিয়েছি অপারেট করার জন্য সুদীর্ঘ ৩০ বছর এবং ২২ বছরের জন্য শুনলাম। তো এখন বিভিন্ন নির্দিষ্ট কিছু স্থান থেকে ব্যক্তিবিশেষ এবং দলগত গোষ্ঠী বিশেষ, ওরা বলতেছে বন্দরকে এভাবে বিদেশিদের হাতে দেয়া ঠিক হয় নাই, এটা দেশের জন্য হুমকি স্বরূপ। তো যারা বলছে এই কথাটা, তাদের কথার যুক্তি কতটুকু আছে তার আগে জেনে নিই কেন বিদেশিদের হাতে দেয়া হলো, যে ৫২ বছর আমরা বন্দরটা কেন ভালোভাবে অপারেট করতে পারিনি। আমি এআইকে আস্ক করলাম যে বন্দরের মধ্যে, আমাদের চট্টগ্রাম বন্দরের মধ্যে কি কি দুর্নীতি হয়। এআই আমাকে 10টি দুর্নীতির কথা বলল। তার মধ্যে একটা দেখলাম গতি অর্থ বা স্পিড মানি, অর্থাৎ দ্রুত কাগজপত্র বা কন্টেনার ছাড় করাতে অতিরিক্ত টাকা নেওয়া, পরিদর্শন স্ক্যানিং করা হয় নকল জিনিস ধরার জন্য, তো স্ক্যান না করে যাতে জিনিসটা ছাড়িয়ে নেওয়া হয়, কন্টেনার ক্লিয়ার করা হয়, সেখানেও ঘুষের বিনিময় হয়। জাহাজের বার্থ অগ্রাধিকার, অর্থাৎ মালামাল যেখানে লোডিং আনলোডিং হবে ওইটাও নাকি কেনা বেচা হয়। তারপর ইচ্ছাকৃতভাবে দেরি হয়, ফাইল প্রক্রিয়া ধীরে ধীরে যাতে এগোয়, ব্যবসায়ীরা যাতে বাধ্য হয়ে টাকা দেয়। আন্ডার ইনভয়েস এবং ওভার ইনভয়েসও করে, পণ্যের আসল দাম লুকিয়ে অন্য একটি মূল্য দেখানো হয়, সেখানেও কর্মকর্তাদের যোগসাজশে ঘুষের বিনিময় হয়। কার্গো থেকে কন্টেনার খুলে পণ্য চুরি হয়। তারপর সিন্ডিকেট নিয়ন্ত্রণটা হচ্ছে যে আপনার ট্রাক, লেবার, ক্রেন, তারপর ট্রেলার সব কিছুতে একটি গ্রুপের নিয়ন্ত্রণে থাকে। এই যেমন আপনার রাজনীতিবিদরা যেখান থেকে টাকা কামানোর জন্য বসে থাকে আর কি, তাদের সাঙ্গপাঙ্গ দিয়ে। তারপর ভুয়ো ক্ষতিপূরণ দাবি করে, মিথ্যা বা বাড়িয়ে বলা, মিথ্যা বলে তারপর ভুয়ো একটা ক্ষতিপূরণ দাবি করে তারা। তারপর আপনার স্টোরেজ এবং ড্যামারেজ বাড়াবে, অর্থাৎ ক্লিয়ারেন্স দেরি করে গুদাম বাড়াবে এবং ড্যামারেজ পণ্য দেখিয়ে সেখান থেকে তারা কি নেবে, উৎকুশ নেবে, ড্যামারেজ বাড়াবে। তারপর লাইসেন্স পাস বা বিশেষ অনুমতি, পোর্ট পাস, ক্লিয়ারিং এজেন্ট লাইসেন্স এবং বিশেষ জন্য। এখন কথা হচ্ছে যে আমরা আমাদের বন্দর পারি নাই কেন অপারেট করতে, আমাদের সক্ষমতা নাই কেন, আমাদের কি যোগ্য লোক নাই? কিছুদিন আগে বিসিবির একজন পরিচালক হলো মহিলা, বাংলাদেশের একজন খুব ১ নম্বর কর্পোরেট জগতের লিডিং একজন মহিলা, রুবাবদুল্লাহ মতিন। এই রুবাবদুল্লাহ মতিন এখন বর্তমানে ওরাকলে আছে। ওরাকল বিশ্বশ্রেণীর একটি কম্পিউটার প্রোগ্রাম প্রতিষ্ঠান।
এই প্রতিষ্ঠানে উনি বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কার প্রধান কান্ট্রি ডিরেক্টর হিসেবে কাজ করে এবং দিনে ওনাকে বেতন দেওয়া হয় প্রায় 1 লাখ থেকে 1.5 লাখ টাকার কাছাকাছি। তাহলে বাংলাদেশে মেধাবীরাও আছে, কাজ করতেছে বিশ্বের মধ্যে, আমরা কাজে লাগাতে পারছি না কেন? তো আমরা কাজে লাগাতে পারবো, তারা কাজও করবে, কিন্তু মির্জা আব্বাসদের জন্য কাজ হবে না, আপনার বন্দর সংশোধন হবে না। এই মির্জা আব্বাসদের টুটি চেপে ধরার জন্যই প্রফেসর ইউনূস বাধ্য হয়ে বিদেশিদেরকে আপনার বন্দর হ্যান্ডলিং করতে দিছে। তো এখন তো আর ওসব চলবে না ওখানে, এখন তো যা কথা বলবে সব সফটওয়্যারের কথা বলবে। এই যে দুর্নীতির কথা বললাম, এগুলো চলবে না। তো যেটি বলবো সেটি হচ্ছে যে মসজিদ থেকে যদি আন্দোলনটা শুরু না হয়, মসজিদের ইমাম সাহেব যদি মানুষকে দুর্নীতির বিরুদ্ধে সচেতন না করে, উনি নিজে দুর্নীতি মুক্ত থেকে তারপর সত্য কথা যদি না বলে, রাজনীতিটা যদি উনি মসজিদের মিম্বর থেকে শুরু করে দেন, তাহলে বাংলাদেশ খুব সহজেই বেঁচে যাবে। আর যদি, কারণ ওনাকে তো নিষেধ করে নাই কেউ রাজনীতি করার জন্য, বাহিরে যতই লাফালাফি করুক যে রাজনীতি আর ধর্ম একসাথে চলে না, আপনি মসজিদ থেকে রাজনীতি শুরু করুন না, বলুন দুর্নীতির কথা, আপনি আপনার কথা বলে যান, সঠিক কথা বলে যান। আপনি কতক্ষণ আপনাকে থামাতে পারে দেখি আমরা, কোন জায়গায় গিয়ে থামে। তো এটাই হোক আমাদের জন্য আজকের বিষয়, যে বন্দর নিয়ে, বন্দর বিদেশিদের কাছে দিয়ে দিছি, বাংলাদেশের নিরাপত্তা হুমকিতে, কেন এরকম হচ্ছে, এগুলো করার আগে, এগুলো বলার আগে তোমরা আমাদেরকে জবাব দাও যে দুর্নীতিগুলো হলো, এই দুর্নীতিগুলো বিগত 52 বছরে আমরা এগুলোর কোনো কারেকশন দিতে পারি না কেন, এগুলো ঠিক হয়নি কেন? ঠিক হয় নাই অপরাজনীতির জন্য। অপরাজনীতিটা বাংলাদেশ থেকে দূর করে দিতে হবে, আর দূর করে দিতে হবে এভাবেই মির্জা আব্বাসদেরকে থামিয়ে দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।